ক্ষমা করবেন রাজকুমারী, রাজপ্রাসাদের ভেতরে গিয়ে আপনাকে নিয়ে আসাটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ ছিল, তাই আমি এখানে বসে হাত নেড়ে আপনাকে ডেকেছি। কিন্তু সেনা, এসব কি? তুমি নৌকা নিয়ে এসেছো কেন? আপনার কষ্টের কথা নিয়ে আমি অনেক চিন্তা করেছি রাজকুমারী। সত্যিই তো এভাবে কোনো মানুষ বাঁচতে পারে না। তাই আমি ঠিক করেছি, নিজের বিপদ হয় হোক, কিন্তু যে করেই হোক আপনাকে আমি মুক্ত করে ছাড়বই ছাড়ব। সত্যি সত্যি সেনা, সত্যি তুমি আমাকে এই দ্বীপের বাইরে বের করে দেবে? হ্যাঁ রাজকুমারী, এক্ষুনি দ্রুত এই নৌকায় উঠে পড়ুন। কেউ দেখে ফেললে মহা সর্বনাশ হয়ে যাবে, তার আগে আমাদের বেরিয়ে পড়তে হবে। রাজকুমারী রূপালী আর এক মুহূর্তও দেরি করল না। সে নৌকায় ওঠার সাথে সাথে সেনা নৌকা ছুটিয়ে দূরে মিলিয়ে গেল। বিশাল জলরাশির মধ্যে একটা দ্বীপ ছিল। সেই দ্বীপের রাজা লক্ষণ কুমার প্রথম রানী রূপালী নামে এক রাজকন্যার জন্ম দিয়ে মৃত্যুবরণ করেন। এরপরে রাজা দ্বিতীয় বিয়ে করে, কিন্তু ওই রানী রাজকুমারী রূপালীকে একদমই দু চোখে দেখতে পারত না। এ কি রূপালী, তুই এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস? রাজবাড়ির এত কাজ কে করবে? মা, এখনো তো খুব সকাল। তাছাড়া রাজবাড়িতে কাজ করার জন্য তো অনেক দাসদাসী আছে। দাসদাসীরা এই কাজের জন্য বেতন পায়, কিন্তু তোকে এমন বসিয়ে বসিয়ে খাবার খাইয়ে আমরা কি পাই? মা, তুমি এমন একটা কথা আমাকে বলতে পারলে? ও বাবা, এই মেয়ের কথাবার্তা তো একদমই সুবিধার মনে হচ্ছে না। আজকে আসুক মহারাজ, আমি যদি তোর নামে নালিশ না করি তবে দেখে নিস। মা, আমি তো তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, তাহলে বাবার কাছে কি এমন নালিশ দেবে তুমি? কেউ যদি আমার মুখের ওপর কথা বলে সেটা আমার একদম সহ্য হয় না। এটাই আমি মহারাজের কাছে নালিশ দেব। ও মা, তুমি আমাকে কোন বিপদের মুখে ফেলে চলে গেলে? এর থেকে আমাকে তোমার সাথে করে নিয়ে গেলে অনেক ভালো হতো। মহারাজ লক্ষণ কুমার সব সময় নিজের রাজকার্য নিয়ে ব্যস্ত থাকতেন। এই কারণেই রাজকুমারী রূপালীর দিকে তিনি ততটা নজর দিতে পারতেন না। মহারাজ, দিনের পর দিন এই রাজকুমারী রূপালী কিন্তু আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। আপনি কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছেন না। কেন রানী, কি হয়েছে আবার? কি হয়নি তাই বলুন মহারাজ। আমি ওকে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু কাজ করতে বলেছি, কিন্তু ও আমার মুখের ওপর কথা বলে। আহ, ছোট মেয়ে একটু তো ভুল ত্রুটি করতেই পারে, তাতে তুমি এত রাগ করছো কেন? হ্যাঁ, আপনি এই ছোট মেয়ে বলে বলেই তো আহ্লাদ দিয়ে ওকে মাথায় তুলেছেন। তোমার কথা মতো রাজকুমারীকে আমি এই দ্বীপের বাইরে যেতে দিচ্ছি না। এরপর আবার তুমি প্রতিদিন ওকে একের পর এক দোষারোপ দিয়ে যাচ্ছ। এখন আমি কি করব বলো তো? কিছুই করতে হবে না মহারাজ, শুধু ওকে একটু সাবধান করে দেবেন যেন আমার সাথে ভালোভাবে কথা বলে, আর আমি যখন যা বলি তাই যেন শোনে। ঠিক আছে, বলবো। তুমি এখন গিয়ে একটু শান্ত হয়ে বসো, আমার অনেক কাজ আছে। রাজকুমারী রূপালীর ছিল এক আশ্চর্য ক্ষমতা, কিন্তু তার জন্য আরেক আশ্চর্য নীলকণ্ঠ ফুলের প্রয়োজন। কিন্তু সেই নীলকণ্ঠ ফুল আনতে হলে ওই দ্বীপের বাইরে যেতেই হবে। আর এই কারণেই রানী রাজকুমারীকে দ্বীপের বাইরে যাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে। রাজকুমারী সব সময় প্রাসাদের পাশে একটা পাহাড় চূড়ায় বসে নদীর ঢেউ দেখে। আমি জানি ওই নীলকণ্ঠ ফুল একবার আনতে পারলে আমি আশ্চর্য ক্ষমতার মালিক হয়ে যাব। তখন সবচেয়ে বড় ক্ষতি হবে আমার মায়ের।
এই কারণেই সে আমাকে এই দ্বীপে বন্দি করে রেখেছে। রাজকুমারী রূপালীর জয় হোক, রাজকুমারী রূপালীর জয় হোক। আপনি এই পাহাড় চূড়ায় একা একা কি করছেন রাজকুমারী? এ কি সেনা, তুমি এখানে কি করছো? তুমি জানো না প্রতিদিন আমি এই পাহাড়ে এসে একান্তে কিছুটা সময় কাটাই? ক্ষমা করবেন রাজকুমারী, কিন্তু রানীমার আদেশ হলো আমি যেন আপনাকে সব সময় চোখে চোখে রাখি। আচ্ছা সেনা, সত্যি করে একটা কথা বলবে, এমন বন্দি জীবন হলে তোমার কি ভালো লাগতো? না রাজকুমারী, আমার খুব খারাপ লাগতো। এমনকি আমার আপনাকে দেখেও অনেক কষ্ট হয়। তাহলে সেনা, আমাকে এই দ্বীপ থেকে মুক্ত করার ব্যবস্থা করো। বিনিময় তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। না রাজকুমারী, আমি এমন কাজ করতে পারি না। আপনাকে মুক্ত করে দিলে আপনি তো চলে যাবেন, কিন্তু আমাকে তো এই দ্বীপেই থাকতে হবে। তখন রানীমা আমাকে কঠিন শাস্তি দেবে, আমাকে প্রাণে মেরে ফেলতেও পারে। বুঝতে পেরেছি, তার মানে এই দ্বীপ থেকে পালানোর কোনো উপায় নেই। ক্ষমা করবেন রাজকুমারী, আমি আপনার জন্য কোনো সাহায্য করতে পারলাম না। আর আপনাকে এখন আমার সাথে রাজপ্রাসাদে ফিরে যেতে হবে। হ্যাঁ, চলো সেনা। বেলা গড়িয়ে রাত নেমে আসে। রাজকুমারী রূপালী খাওয়া দাওয়া শেষ করে রাজবাড়ির বারান্দায় চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকে। ঠিক এই সময়ে রাজা লক্ষণ কুমার এসে ওখানে দাঁড়ায়। এসব তোমার নামে কি শুনছি রাজকুমারী রূপালী? তুমি নাকি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করো? বিশ্বাস করো বাবা, আমি মায়ের সাথে এতটুকু খারাপ ব্যবহার করিনি। আমি জানি এ রাজবাড়িতে থাকতে তোমার একটু অসুবিধা হচ্ছে, তারপরেও কষ্ট করে হলেও তুমি একটু মানিয়ে নাও। কিন্তু বাবা, আমি তো আগেই বলেছি আমি এই দ্বীপে থাকতে চাই না। আমাকে এখান থেকে বাইরে যাওয়ার ব্যবস্থা করে দাও। আমি চলে গেলে মায়েরও আর কোনো সমস্যা থাকবে না। এটা হয় না। তোমার মা তো কোনো মতেই তোমাকে এই দ্বীপের বাইরে যেতে দেবে না। তোমাকে এই দ্বীপে এবং এই প্রাসাদেই থাকতে হবে। তাই তোমার মায়ের মন জুগিয়ে থাকার চেষ্টা করো, কেমন? এই রাজপ্রাসাদের কেউ আমার কষ্ট বুঝতে পারলো না। জানি না আরো কতদিন এখানে বন্দি হয়ে থাকতে হবে। আমার যে আর এই রাজপ্রাসাদে একটুও ভালো লাগছে না। ঠিক এই সময় পূর্ণিমার চাঁদের আলোতে রাজকুমারীর চোখ পড়ে দূরে নদীর তীরে একটা ছোট নৌকার ওপরে, যেখানে বসে কেউ একজন রাজকুমারী রূপালীর দিকে হাত নেড়ে ডাকছে। মনে হচ্ছে নদীর পাড়ে কেউ একজন আমাকে ডাকছে। না না না, আমার ভুল হতে পারে না। চাঁদের আলোয় আমি স্পষ্ট দেখতে পাচ্ছি হাত নেড়ে আমাকে ডেকেই চলেছে। কিন্তু কে? ক্ষমা করবেন রাজকুমারী, রাজপ্রাসাদের ভেতরে গিয়ে আপনাকে নিয়ে আসাটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ ছিল, তাই আমি এখানে বসে হাত নেড়ে আপনাকে ডেকেছি। কিন্তু সেনা, এসব কি? তুমি নৌকা নিয়ে এসেছো কেন? আপনার কষ্টের কথা নিয়ে আমি অনেক চিন্তা করেছি রাজকুমারী। সত্যিই তো এভাবে কোনো মানুষ বাঁচতে পারে না। তাই আমি ঠিক করেছি নিজের বিপদ হয় হোক, কিন্তু যে করেই হোক আপনাকে আমি মুক্ত করে ছাড়বই ছাড়ব। সত্যি সত্যি সেনা, সত্যি তুমি আমাকে এই দ্বীপের বাইরে বের করে দেবে? হ্যাঁ রাজকুমারী, এক্ষুনি দ্রুত এই নৌকায় উঠে পড়ুন। কেউ দেখে ফেললে মহা সর্বনাশ হয়ে যাবে, তার আগে আমাদের বেরিয়ে পড়তে হবে। রাজকুমারী রূপালী আর এক মুহূর্তও দেরি করল না। সে নৌকায় ওঠার সাথে সাথে সেনা নৌকা ছুটিয়ে দূরে মিলিয়ে গেল। পরদিন সকালে মহারাজ জানতে পায় যে রাজকুমারীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এসব কি হয়ে গেল রানী? মেয়েটা হুট করে কোথায় হাওয়া হয়ে গেল?
আমি কি করে বলবো মহারাজ? গত রাতে তো ও ঠিকই ছিল, কিন্তু সকাল হতেই ও কোথায় চলে গেল আমি কিছুই বুঝতে পারছি না। আমি অনেকবার তোমাকে বলেছি মেয়েটার সাথে একটু ভালো ব্যবহার করো, কিন্তু তুমি তো আবার একটা কথাও শুনলে না। ও, অমনি এখন সব দোষ আমার হয়ে গেল, তাই না মহারাজ? আমি তো তাকে এই দ্বীপেই আটকে রাখতে চেয়েছিলাম, কিন্তু সে নিজে থেকেই তো পালিয়ে গেল। আমাকে এখনই দিকে দিকে লোক পাঠাতে হবে, যে করেই হোক দ্রুত রাজকুমারী রূপালীকে ফিরিয়ে আনা চাই। এদিকে রাজকুমারী রূপালী একটা জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। আশেপাশে ঘন ঝোপঝাড় ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এ আমি কোথায় এসে পড়লাম? এখন ওই নীলকণ্ঠ ফুল কোথায় খুঁজবো? আমি সব কিছু ছেড়ে এসেছি। যে করেই হোক আমাকে ওই আশ্চর্য নীলকণ্ঠ ফুল দিয়ে আশ্চর্য ক্ষমতাশালী হতে হবে, তা না হলে আমি এখানে এক মুহূর্ত টিকতে পারবো না। আমার মন বলছে নিশ্চয়ই কোনো একটা বিপদ ঘনীভূত হচ্ছে। এই দ্বীপের বাইরে জঙ্গলের ভেতরে ওই আশ্চর্য নীলকণ্ঠ ফুল আছে, আর ঠিক এই মুহূর্তেই ওই রাজকুমারী প্রাসাদ ছেড়ে চলে গেল। তবে কি রাজকুমারী রূপালী ওই নীলকণ্ঠের খোঁজেই চলে গিয়েছে? কিন্তু একবার যদি ওই নীলকণ্ঠ রাজকুমারী রূপালী পেয়ে যায়, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। না না, এবার আমাকে কিছু একটা করতেই হবে। রাজকুমারী রূপালী এখন রাজপ্রাসাদে নেই। এই সুযোগে আমি যদি মহারাজকে সরিয়ে নিজেই রানী হয়ে যাই, তাহলে পরবর্তীতে আশ্চর্য ক্ষমতা নিয়ে এসেও রাজকুমারী রূপালী আর কোনো সুবিধা করতে পারবে না। আমি কি শুনলাম? রানীমা মহারাজের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন? যে করেই হোক এই কথাটা আমাকে রাজকুমারী রূপালীর কানে পৌঁছে দিতে হবে, তা না হলে রানীমার হাতেই আমাদের মহারাজকে শেষ হতে হবে। দেরি করা চলবে না, যা করার খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। আগামীকাল সকালে মহারাজকে জল খাবার দেওয়ার সময় সেই খাবারে বিষ মিশিয়ে দেব। বিষাক্ত খাবার খেয়ে মহারাজের মৃত্যু হবে, আর আমি হব এই রাজ্যের রানী। বেলা গড়িয়ে রাত নেমে আসে। তখনও রাজকুমারী রূপালী বনের ভেতর হেঁটে চলছে। ঠিক এই সময় ঝুপ করে বৃষ্টি নামে। রাজকুমারী ছুটে সামনে এগিয়ে যেতে শুরু করে। সামনে যেতেই দেখতে পায় একটা গাছের নিচে একটা পাখির বাসা পড়ে আছে, আর সেই বাসার ওপর দুটো ডিম। আহারে, নিশ্চয়ই বাতাসের ঝাপটায় এই পাখির বাসাটা গাছের উপর থেকে মাটিতে পড়ে গেছে। বাসায় তো দেখছি দুটো ডিমও আছে। এগুলো বৃষ্টিতে ভিজে গেলে তো নষ্ট হয়ে যাবে। এখন আমি কি করি? আরে, কে আপনি? আপনাকে দেখে তো ঠিক একজন রাজকুমারীর মতো মনে হচ্ছে। তুমি ঠিকই ধরেছ তোতা, আমি রাজকুমারী রূপালী। গত রাতে আমি এই বাসাটাকে মাটিতে পড়ে থাকতে দেখি, তাই ডিমগুলোকে বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য আমি এভাবেই বসে থাকি। গত রাতে আমি খাবারের খোঁজে একটু দূরে গিয়েছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আর আসতে পারিনি। সত্যি, তুমি না থাকলে হয়তো এতক্ষণে আমার ডিম দুটো নষ্ট হয়ে যেত। তোমার আর চিন্তা নেই, দেখো বৃষ্টি কমে গিয়ে কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে। আরে হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। কিন্তু রাজকুমারী, আপনি একা একা এই বনে কি করছেন? আমি মহা আশ্চর্য নীলকণ্ঠ ফুলের খোঁজ করতে এসেছিলাম, কিন্তু গতদিন থেকে কেবলই হেঁটে বেড়াচ্ছি, কোথাও ওই ফুলের খোঁজ পাচ্ছি না।
কিন্তু রাজকুমারী, আমি যতদূর জানি ওই ফুলের মালিক একটা মেয়ে। ফুলের মতো তার ক্ষমতাও অনেক। আমি সেই মেয়ে তোতা। আমার মাথার এই নীল রাজমুকুটে ওই নীলকণ্ঠ ফুল গেঁথে দিলেই আমি আমার হারানো ক্ষমতা ফিরে পাবো। তুমি কি আমাকে সেই নীলকণ্ঠ ফুলের সন্ধান দিতে পারবে? নিশ্চয়ই পারবো রাজকুমারী। আমি ওই নীলকণ্ঠ ফুলের খোঁজ জানি। আপনি আমার এত বড় উপকার করলেন, আর আমি আপনার জন্য এইটুকু করব না? চলুন, আপনি আমার সাথে চলুন। রাজকুমারী রূপালী তোতার সাথে গভীরে বনের গভীরে চলে যায়। বেশ কিছুক্ষণ হাঁটার পরে রূপালী দেখতে পায় একটা গাছের ডালে জড়িয়ে আছে সেই নীলকণ্ঠ ফুলের লতা। এই তো সেই মহা আশ্চর্য নীলকণ্ঠ ফুল। হ্যাঁ রাজকুমারী, আপনি ঠিকই ধরেছেন, এটাই সেই নীলকণ্ঠ ফুল। এ কি সেনা, তুমি এখানে? সবকিছু ঠিক আছে তো? রাজকুমারী, রাজপ্রাসাদে মস্ত বড় বিপদ হতে যাচ্ছে। রানীমা আমাদের মহারাজকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। আপনাকে এখনই আমার সাথে যেতে হবে। কি বলছো তুমি এসব সেনা? আমি একদম ঠিক কথাই বলছি রাজকুমারী। হাতে একদম সময় নেই, তাড়াতাড়ি চলুন। বিদায় হে তোতা, তুমি আমার অনেক বড় উপকার করলে। তোমার এই ঋণ আমি কোনোদিন ভুলতে পারবো না। ভালো থেকো। তোতার কাছ থেকে বিদায় নিয়ে সেনা ও রাজকুমারী রূপালী রাজপ্রাসাদের পথ ধরে। এদিকে রানী তখন মহারাজের জন্য কিছু ফল সাজিয়ে নিয়ে সামনে রেখেছে। মহারাজ, আপনি গতদিন থেকে কিছুই খাননি, এগুলো দয়া করে খেয়ে নিন। না রানী, আমি কিছুই খাবো না। এমন করবেন না মহারাজ। আমি জানি রাজকুমারীর জন্য আপনার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু এভাবে না খেয়ে থাকলে তো আপনি নিজেই অসুস্থ হয়ে পড়বেন। খেয়ে নিন মহারাজ। রানীর অনুরোধে একটা ফল থালা থেকে তুলে নিয়ে মহারাজ মুখে দিতে যায়। ঠিক তখনই একটা আলোর ঝলকানি এসে হাতের ফলটাকে পরিবর্তন করে পিঠা বানিয়ে দেয়। সাবধান সাবধান বাবা, ওই থালা থেকে একটা ফলও তুমি খাবে না। সবগুলো ফলেই বিষ মাখানো আছে। রাজকুমারী, তুমি এসব কি বলছো? এই ফলে বিষ মাখানো আছে? হ্যাঁ বাবা, আমি সত্যি কথাই বলছি। এই ফলে বিষ মাখানো আছে। এগুলো খাইয়ে মা তোমাকে মারার ষড়যন্ত্র করেছিল। না, রাজকুমারী রূপালী মিথ্যা কথা বলছে। আমাকে শুধু শুধু আপনার কাছে দোষী বানাতে চাইছে। যদি তাই হয় তাহলে এখান থেকে একটা ফল তুমি নিজে খেয়ে দেখাও তো দেখি। তাহলেই বোঝা যাবে সত্যি সত্যি এই ফলে কোনো বিষ মেশানো আছে কি নেই। আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। রাজকুমারী রূপালীর কথাই ঠিক, এই ফলে আমি বিষ মিশিয়েছি। তুমি আমার রানী হয়ে আমার বিরুদ্ধেই ষড়যন্ত্র করছো? আমি মস্ত বড় অপরাধ করে ফেলেছি মহারাজ। আমি আপনাকে মেরে নিজেই রানী হতে চেয়েছিলাম। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন মহারাজ। আমি আর এই ভুল কোনোদিন করব না। সেনা, এখনই এই মহিলাকে কারাবন্দী করো। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আজ থেকে আমি আমার মেয়েকে পাশে বসিয়ে এই রাজ্য দুজনে চালাবো। রানী তার কৃতকর্মের শাস্তি পেয়ে গেল, আর মহারাজ লক্ষণ কুমার নিজের মেয়েকে নিয়ে দিব্যি সুখে শান্তিতে রাজত্ব চালাতে লাগলো।